আজ আপনি শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের কাহিনী জালিয়াত, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories. আজকের গল্পে অভিনয় করেছেন দীপক এবং সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। টুরিস্ট বাংলো বা লজ আর ধর্মশালার মধ্যে অন্তত অকারণে কোলাহলের দিক থেকে তেমন কোনো তফাৎ নেই। আমার তো মনে হয় টুরিস্ট বাংলোতে সেই ব্যাপারটা আরও বেশি, বিশেষ করে সিজন নামের অবাঞ্ছিত সময়ে গিয়ে যদি পড়া যায়। ঘরে ঘরে একাধিক লোকজন এবং এক পাল বাচ্চা কাচ্চা মুনিয়া পাখির খাঁচার কথা মনে করিয়ে দেয়। রাত দিন কিচমিচ করে চলেছে। ধর্মশালাতে তবু যে যার ঘরেই থাকে বেশিরভাগ। এখানে আবার লাউঞ্জ নামে একটি জায়গা আছে, যা একেবারে সোনায় সোহাগা। কিচিরমিচিরটা ঘরে বাইরে দু জায়গাতেই সমান। তা অনেকটা বাধ্য হয়েই কোলাহলে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। উপায়ও তো নেই, 12 দিনের জন্য বুক করেছি, সেভাবেই ফেরার টিকিট কাটা। পালিয়ে যে অন্য কোথাও যাব সে পথও খোলা নেই। এখানে যে ইংরেজি ধরনের একমাত্র হোটেলটা রয়েছে, একটা নিরিবিলি থাকার ব্যবস্থা সেখানে হতে পারত, কিন্তু খোঁজ নিয়ে জেনেছি আগামী 15 দিনের মধ্যে সেখানে কোনো জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। তার অনেক আগেই আমার এখানকার পরমায়ু শেষ হয়ে যাবে। অবশ্য 3-4 দিনের মধ্যেই এই অত্যাচারটা গা সওয়া হয়ে গেল। এখন আর ঘুমের ব্যাঘাতও হয় না, এমনকি বারান্দা ছেড়ে ঘরে বসে বইও পড়তে পারি একাধ সময়। সবটাকে একটা অস্পষ্ট শব্দ সমন্বয় বা শব্দ নিহারিকা বলে কিনা ঠিক জানি না, তবে ধরে নিতে কোনো অসুবিধে নেই। ব্যাপারটা হচ্ছে, পরিচিত গলার আওয়াজ থাকলেই মুশকিল। শুধু কানে পৌঁছেই তো শেষ হয় না, সোজা গিয়ে পৌঁছয় স্মৃতিতে। সেই সঙ্গে সেই লোকটির পরিচয়ের সমস্ত ঘটনা বয়ে নিয়ে আসে, আর মুহূর্তের মধ্যে মনটা সেখানে চলে যায়। এখানে সেই আশঙ্কা নেই। কথাগুলো আমার কাছে অর্থহীন শব্দমাত্র। তবে আজকের কোলাহলটা একটু বেশি, একটু আলাদা। খুবই উত্তেজনা দেখলাম আমাদের এই দোতলার বারান্দায়। তার মধ্যে কতকগুলো শব্দ একেবারেই অভিনব, সেই সঙ্গে উদ্বেগজনকও। অন্য দিনের অন্য সময়ের মতো অলস অবসরের অর্থহীন কথাবার্তা নয়। ইস, সে যে একেবারে রক্তে ভেসে যাচ্ছে মশাই। আগে ডেটল দিন, ডেটল দিন। হ্যাঁ, নেই যে চুন আছে, চুন কারো কাছে, তাই দিন না। আরে আগে দেখুন স্টিচ ফিচ করতে হবে কিনা, চুন দিলে তো বিপদ। আপনারা অহেতুক ডাক্তারি করছেন কেন বলুন তো? দিস ইজ এ সিরিয়াস কেস। ওয়াই ডু ইউ টেক দিস কেস ইন ইউর ওন হ্যান্ড? ডাক্তার নেই কোথাও আশেপাশে? থাকা তো উচিত, ম্যানেজারকে একবার জিজ্ঞেস করুন না। ইস, এমন করে কেউ মারে? হ্যাঁ, পাগল না বন মানুষ? কাউন্ড্রেল, সাধু না ছাই, এখনই উচিত পুলিশে দেওয়া। একটা ডায়েরি করিয়ে দিন মশাই। এই অবস্থায় চলে যান, কেস স্ট্রং হবে। যান কেন আপনারা? সাধু শুনলেই কাছা তুলে ছুটতে হবে। বেশ হয়েছে, ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে আপনাদের। ঠিক বলেছেন মশাই। আপনারা সেখানে গেছেন ট্রেসপাস করতে, সে তো আসেনি। সে যদি নিভৃতে সাধন ভজন করতে চায়, আপনারা কেন সেখানে যাবেন ডিস্টার্ব করতে শুনি? তা হোক মশাই, তা বলে মানুষ খুন করবে? এ কি মগের মূল্য? আশ্রম? কিসের আশ্রম? আমাদের মতো 5টা লোকের টাকাতেই তো চলে নাকি? সেখানে আবার ট্রেসপাসিং কি? চলুন তো দেখি, দল বেঁধে যাই, উচিত শিক্ষা দিয়ে আসি ভণ্ড মাতালটাকে। আপনারা কে তাকে কত টাকা দিয়েছেন? উপস্থিত একজনও দিয়েছেন কি? উল্টে শুনেছি বরং প্রণামী দিতে গেলে উনি ছুঁড়ে ফেলে দেন। আরে রাখুন তো মশাই, তাহলে চলে কিসে? হ্যাঁ, পূর্ববর্তী বক্তা কি একটা যেন বলতে গেলেন, কিন্তু বলা হলো না। তার মধ্যেই কেয়ারটেকারের গলা পাওয়া গেল। আরে না 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 স্যার, ওইসব কাজ একদম করতে যাবেন না।
এখানকার পুলিশ সার্কেলে ওনার খুব খাতির, সবাই খুব ভয় করে, সমীহ করে। এর আগেও জনাকতক গিয়েছিল, সাধু ত্রিশূল দিয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়েছিলেন, আরেকজনের কাঁধে বিঁধিয়ে দিয়েছিলেন এফোড় ওফোড় করে। হ্যাঁ, পুলিশকে জানাতে তাঁরা বললেন আপনারা উইদাউট পারমিশন একজনের প্রাইভেট প্রেমিসেসে ঢুকেছেন। যদি আপনাদের সুবিচার করতে হয় তাহলে আগে ট্রেসপাসিংয়ের চার্জে আপনাদের অ্যারেস্ট করতে হয়। তারপর সাধু যদি বলেন আপনারা ডাকাতি করার মতলবে ওনার বাড়িতে জড়ো হয়েছিলেন, তখন আপনারা অন্যরকম প্রমাণ জোগাড় করতে পারবেন তো? সিরিয়াস গোলমালে পড়ে যাবেন বলে দিলাম। এরপর এফআইআর করতে রাজি থাকেন তো বলুন, করছি। এইসব শুনে ভদ্রলোকেরা পালাতে পথ পায়নি স্যার। এবার একটু বুঝে দেখুন ব্যাপারটা। এই জন্যই তো কেউ ওনাকে ঘাঁটাতে সাহস করে না। আপনারা শুধু শুধু কেন যে গেলেন স্যার, সেটাই তো আমরা বুঝতে পারছি না। এত করে বারণ করলুম। এরপর যে আর কৌতূহল সম্বরণ করা যাবে না সেটা বলাই বাহুল্য। আমি উঠে বাইরে এলাম। দেখলাম আমাদের বারান্দার প্রান্তে 16 নম্বর ঘরে হাসানজি এন্টারপ্রাইজের যে 5-6টি ভদ্রলোক এসেছেন, তারা যার পর নাই শুকনো মুখে বসে আছেন। ওদের মধ্যে মোটামতো যে ভদ্রলোকটি তুলসীবাবু, তার কপাল এতখানি কেটে গেছে যে তা থেকে বেশ খানিকটা রক্ত গড়িয়ে পড়ছে, জামায় অবধি পড়েছে খানিকটা। বুঝলাম ওদের ঘিরেই এই জটলা এবং পরস্পর বিরোধী মন্তব্য নিক্ষেপ চলছে। ঘটনাটাও জানতে বেশি দেরি হলো না। এখান থেকে একটা লাল রঙের বাড়ি দেখা যায়, বেশ গাছপালা বাগানে ঘেরা বাড়ি। মাঝে একটু মন্দিরের মতো কি একটা যেন আছে, তার কাছে বাঁশের মাথায় লাল রঙের নিশান উঠছে। ওখানেই কে একজন নাকি তান্ত্রিক সাধু থাকেন। সাধুর খুব নাম, অবশ্য সুনামের চেয়ে দুর্নামই বেশি। দিন রাত নাকি মদ খান, চোখ দুটো মদে এবং গাঁজায় সবসময় জবাফুল হয়ে থাকে। অত্যন্ত কটুভাষী এবং অভদ্র। কেউ দেখা করতে গেলে মারধর করেন, আবার কারো ওপর অকারণেই প্রসন্ন হয়ে অনেক ভালো ভালো কথাও নাকি বলেন। ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দেন ছাপা বইয়ের মতো। আরও শুনলাম সাধুটির নাকি নারী দোষও রয়েছে বিস্তর। প্রায়ই নতুন নতুন ভৈরবী দেখা যায় ওখানে। সেদিক দিয়ে কপালও পেয়েছে খুব। বয়স এখন তার 65-66 কম নয়, কেউ কেউ বলে আরও বেশি। কিন্তু সম্প্রতি যে ভৈরবীর অধিষ্ঠান হয়েছে সে নাকি পরমা সুন্দরী এবং বয়স 20-21 বছরের বেশি হবে না। কোনো এক ধনী ঘরের মেয়ে বা বউ। প্রচুর পরিমাণে হীরের গয়না আর গিনি নিয়ে নাকি উঠে এসেছেন সাধুর কাছে। শুনলাম তার সঙ্গেই এক-আধবার সাধু নাকি বাইরে বেরোয়, তাও রিক্সা বা ট্যাক্সি করে, এবং এই তরুণী ভৈরবীটি ওনার জন্য 2 হাতে টাকা খরচ করে। অবশ্য আরও অনেক কথাই কানে এলো। কোনো এক বিখ্যাত পাণ্ডার সুদর্শন ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিল, কলেজ টলেজ ছেড়ে ওনার কাছে এসে নাকি পড়ে আছে। চাকর বাকরের মতো সব কাজকর্ম করে দেয়। এছাড়াও আরেকটি কাশ্মীরি ব্রাহ্মণের ছেলেও থাকে। সে রান্না করে, পুজো করে, সাধুর পা টেপে, আবার সময়ে অসময়ে সাধুর লাথিও খায়। এক সময় পান থেকে চুন খসলেই নাকি বেধড়ক মার দেন সাধু বাবা। একদিন তো নাকি ওই পাণ্ডার ছেলেটার বুকে বসে জোর করে মদ খাওয়াতে গিয়েছিলেন। ছেলেটার তো মরার জোগাড়, 6 ঘন্টা জ্ঞান ছিল না। তা এত সব সহ্য করেও এরা নাকি পড়ে থাকে এখানে। দুজনেরই নাকি বাড়ির অবস্থা বেশ ভালো। বাপ মা এসে কত কান্নাকাটি করে, ছেলেদের হাতে পায়ে ধরে, কিন্তু তারা কেউ বাড়ি যেতে চায় না। কিসের লোভে যে তারা পড়ে থাকে তা কেউ জানে না। আরও নানান রকমের কথা লোকজনের মুখে শুনলাম। যাই হোক, আজকের ঘটনার বিবরণও পাওয়া গেল। এই ভদ্রলোকের দলটির একটু সাধু খোঁজার বাতিক আছে। সেই জন্যই এনারা যখন ছুটি নেন বা ছুটি পান, কয়েকজন বন্ধু মিলে একসঙ্গে বেরিয়ে পড়েন। বেশিরভাগই তীর্থক্ষেত্রেই যান। তীর্থের দেবতারা যে এই ভ্রমণের প্রধান লক্ষ্য নন তা বলাই বাহুল্য। এখানে এসেও সাধুর খোঁজ করেছিলেন। কয়েকজনের মুখে এই তান্ত্রিক সাধুটির বিবরণ শুনে লাফিয়ে ওঠেন তারা। শিষ্য করতে চান না, টাকা বা প্রচার চান না, উল্টে ভক্তদের ত্যাগ করে চলতে চান। এই যদি যথার্থ খাঁটি সাধু না হয় তাহলে আসল সাধু আর কে?
এই লোককেই তো তারা খুঁজছেন এতকাল। বারণও করেছিলেন অনেকে, বদমেজাজি মাতাল, কি দরকার ঘাঁটাতে যাওয়ার। এনারা কারো কোনো কথা শোনেননি। আজ সকালে স্নান করে ফুল মিষ্টি ধূপ ইত্যাদি কিনে গেছিলেন সাধু দর্শন করতে। ভেবেছিলেন যখন ভেতরে একটা মন্দির বা ঠাকুর ঘর আছে তখন দেবতার নাম করে পুজোর উপকরণ নিয়ে গেলে হয়তো প্রত্যাখ্যান করতে পারবেন না সাধুজি। আর সকালে মদের প্রভাবও নিশ্চয়ই কিছুটা কম থাকবে। কিন্তু কে জানে কেন সাধু ওনাদের দেখা মাত্রই জ্বলে উঠলেন। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও, সরমেয় শাবক গর্ধব ইত্যাদি বলে তেড়ে এসে ফুল মিষ্টি সব ছড়িয়ে ফেলে দেন। পা থেকে খড়ম খুলে প্রথমের দিকের কয়েকজনকে এলো পাথারি পিটিয়েওছেন, তাতেও এনারা পালাননি। তুলসীবাবু হেঁট হয়ে পায়ে ধরতে গেছিলেন, আর তখনই একটা ভারী লোহার চিমটে তুলে বসিয়ে দিয়েছেন সাধুজি একেবারে তুলসীবাবুর মাথায়। তখন তো আর পালিয়ে আসা ছাড়া আর কোনো পথ ছিল না। বেরিয়েই এখানে চলে এসেছেন 5 জনের সঙ্গে পরামর্শ করতে। তা 5 জনে 5 রকম পরামর্শ দিল, আগেও তো দিয়েছিল ঢের, কিন্তু তুলসীবাবুরা শেষ পর্যন্ত নিজেদের বুদ্ধি বেছে নিলেন, অর্থাৎ ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেলেন। শেয়ানে ঠকলে বাপকে বলে না, এই প্রাচীন রীতি অনুসরণ করে নিজেদের লজ্জা ঢেকে পরের দিনই কলকাতায় ফিরে গেলেন রিজার্ভেশনের অপেক্ষা না করে। তারা যে শুধু টুরিস্ট লজ নয়, আশেপাশের সমস্ত বাঙালিদের দর্শনীয় এবং কৌতুকের বিষয় হয়ে উঠেছেন, এইটা বুঝতে পেরেই তাদের এই ব্যস্ততা। তারা তো গেলেন চলে, কিন্তু আমি কথাটা ভুলতে পারলাম না কিছুতেই। বড়ই দুর্বোধ্য মনে হতে লাগলো সবটা। খামোখা ভক্ত দর্শনার্থীদের সঙ্গে এত দুর্ব্যবহার করার কারণ কি? এটাও কি একটা প্রচার কৌশল, মানে ওই পাবলিসিটি স্টান্ট যাকে বলে, নাকি এর গভীরে কোনো অর্থ আছে? সত্যি সত্যি জনসমাজ থেকে গা ঢাকা দিতে চায়, নাকি কোনো ক্রিমিনাল নয় তো? না হলে শিষ্য বাদ দিয়ে চলেই বা কি করে? আজ না হয় পয়সাওয়ালা তরুণী ভৈরবী জুটেছে, কিন্তু এতকাল চলতো কি করে? বাড়ি ঘর মন্দির নিত্য সেবা পুজো সবই তো চলছে, আর মদেরও তো দাম কম নয়। আর সেই মেয়েটাই বা কত পয়সা আনতে পেরেছে? এটা সবটাই একটা বড় রকমের আবরণ নয় তো? কি করে লোকটা ঠিক? চোরাই মালের মহাজন টহাজন নাকি? নাকি কোনো স্পাই? নাকি সত্যি সাধু? পুলিশ এত খাতির কেন করে? চোরা লাভের ভাগ পায়, না সত্যি ভক্তি করে? যতই ভাবতে থাকি ততই উত্তেজিত হয়ে উঠি। শেষে আর থাকতে না পেরে একদিন বিকেলের দিকে চলে গেলাম ওই আশ্রমের কাছে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটা বাড়ি, একতলা, বাইরে থেকে কিছুই দেখা যায় না। মন্দিরের চূড়ো আর লাল নিশানটাও একটু দূরে গেলে তবেই চোখে পড়ে। পাঁচিলটা এতটাই উঁচু। সন্দেহ আরও বাড়ল, এভাবে সরকারি জেলখানার মতো পাঁচিল তুলে লোকের চোখের আড়ালে থাকার উদ্দেশ্য কি? সাধুর আশ্রমে এমন কি অবাঞ্ছিত কাজকর্ম হয় যা লোকে দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মদ আর স্ত্রীলোক ঘটিত বদ অভ্যেসের কথা তো সবাই জেনে গেছে। নিশ্চয়ই আরও কোনো গোপন কুকার্য চলে এখানে, যা অন্য কেউ দেখলে বা জানলে বিপদ বাঁধাবে। সারা বিকেলটা আশ্রমের চারিদিকে ঘুরলাম। না সে সাধু, না তার রূপসী ভৈরবী, আর না সেই আশ্রমের ছেলে দুটো। কেউ একবারও বাইরে বেরোলো না। কে কেমন দেখতে একবারও দূর থেকে দেখা গেল না। গিয়ে যে দরজা ঠেলে দেখা করতে চাইব সেই সাহসও নেই। দেখে শেখা বুদ্ধিমানের কাজ, ঠেকে শেখে বোকারা। তুলসীবাবুদের দেখেই যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক, বাজার হাটের জন্য যখন সাধু সেই ভৈরবীর সঙ্গে বেরোন, তখন একাধবার দেখা হলেও হতে পারে। দেখা যাক, তখনই না হয় একবার চেষ্টা করে দেখব। কিন্তু মন কিছুতেই মানতে চাইল না।
পরদিন ভোরবেলায় আবার গেলাম। উঠেছিলাম খুব ভোরেই। ওনার আশ্রমের কাছে যখন পৌঁছেছি তখন 5টা বাজতে বেশ কিছু দেরি আছে। দূর থেকেই দেখলাম আমার আসার উদ্দেশ্য সফল হয়েছে। অল্প স্বল্প দূর থেকে আর চোখে দেখার প্রয়োজন নেই, সাধু মশাই সামনেই বসে আছেন। আশ্রমের সামনে উঁচু বালির ঢিবিটায় বসে নিষ্পলক এক দৃষ্টিতে সূর্যের আভায় উদ্ভাসিত পূব আকাশের দিকে চেয়ে আছেন। দৃষ্টি স্থির, সেই সঙ্গে সমস্ত দেহটাও মনে হচ্ছে যেন প্রাণহীন কোনো পাথরের মূর্তি। লোকটা কি যোগেই আছে? একেই কি তবে যোগাসন বলে? তাহলে এটা তো ঠিক ভেলকিবাজি বা বিজ্ঞাপন বলে মনে হচ্ছে না। এত ভোরে উনি নিশ্চয়ই এখানে কোনো ভক্ত দর্শনার্থী আশা করেননি যে তার কাছে বিজ্ঞাপন করতে এভাবে বসে থাকবেন। আর তাছাড়া এদিকের হোটেল বা বাড়িতে, এমনকি টুরিস্ট বাংলোয় এত ভোরে কেউই ওঠে না। যদি আমাকেই আশা করে থাকেন, কিন্তু তাহলে তো বলতে হয় অনেক বড় শক্তিশালী কোনো তপস্বী। অতএব অতি সাবধানে কোনো শব্দ না হয় এইভাবে পা ফেলে কাছে এগিয়ে গেলাম আমি। পাশ থেকে মুখটা ঠিক দেখা যাচ্ছিল না, তাই ঘুরে একটু কোনাকুনি সামনে গিয়ে দাঁড়ালাম যাতে ভালো করে মানুষটাকে দেখা যায়। দেখতেও পেলাম এবং দেখেই চমকে উঠলাম। এই মুখ তো আমার চেনা মুখ, খুবই চেনা। 7-8 বছর খুব একটা কম সময় না হলেও এমন কিছু বেশি সময় নয় যে এতটা ভুল হবে। সেই মুখ, সেই দাড়ি, সেই কপালে সিঁদুরের টানা দাগ, তার মধ্যে একটা শ্বেতচন্দন অথবা মাটির টিপ। এটা যে কি অনেকবার প্রশ্ন করেও জানতে পারিনি এর আগে। পরিবর্তনের মধ্যে শুধু আগের মাথার চুলগুলো এতটা বড় ঝাঁকড়া গোছের ছিল না। এখন দেখলাম পেছনের দিকে 2-3টে ছোট ছোট জটাও হয়েছে। দাড়িটাও বেশ একটু লম্বা হয়েছে। চুল দাড়ি আগেও কাঁচা পাকা ছিল, এখন কাঁচার থেকে পাকার ভাগটা কিছুটা বেড়েছে, এটুকুই। তার বেশি কোনো পরিবর্তন চোখে পড়ল না। স্বামী তারানন্দ ছোটনাগপুরের এক বিখ্যাত শহরে উনি থাকতেন। শহরের নামটা নাইবা বললাম আজ। তারানন্দ ওনার আসল নাম নয়, কারণ 7-8 বছর আগের কথা হলেও খবরটা কাগজে সকলেই পড়েছেন এবং মনেও আছে নিশ্চয়ই। সেখানে আগে আমাকে প্রায়ই যেতে হতো। প্রথম দেখাতেই প্রণাম করি ওনাকে। নদীর ধারে অনেকখানি জায়গা জুড়ে তাঁর আশ্রম ছিল। সাঁওতালি ধরনের চওড়া দেওয়ালের বড় মাটির ঘর, অসংখ্য গাছপালা, গরু ছাগল দুটো, অনেকটা পুরনো যুগের তপবনের মতো মনে হতো। তখন ওনার ভক্ত সংখ্যাও অনেক। স্থানীয় বাঙালি, বিহারি অনেকেই নিয়মিত যেতেন। অতি মিষ্টভাষী, অমায়িক প্রকৃতির মানুষ ছিলেন। যে কেউ ডাকলেই তার বাড়ি চলে যেতেন, তাতে কোনো বাছবিচার ছিল না তার। কখনো দেখেছি ওখানকার বড় কারখানার জেনারেল ম্যানেজারের বিলিতি গাড়ি চড়ে যাচ্ছেন, আবার কখনো সাইকেল রিকশায় চড়ে নিম্নবিত্ত কোনো ভক্তের সঙ্গে তার বাড়িতেও চলেছেন। কারো অসুখ বিসুখ হয়েছে শুনলে হেঁটেও চলে যেতেন তাকে দেখতে। সেজন্য 2-3 মাইল হেঁটে যাওয়াও তার কাছে কোনো রকম কষ্টকর বা অপমানজনক বলে মনে হতো না। তবে শহরের মধ্যে দিয়ে বড় একটা কেউ হেঁটে যেতে দেখেনি তাকে। দেখতে পেলেই রিকশাওয়ালা ছুটে এসে তাকে গাড়িতে তুলে নিত এবং ভাড়া দিতে চাইলে জিভ কেটে হাত জোড় করত। তার একটা কারণ অবশ্য যা শুনেছি, অনেক রকম ওষুধ বিশুধের কথা তিনি জানতেন। যাদের ডাক্তার ডাকার ক্ষমতা ছিল না তারা সকলেই অসুখে বিসুখে ওনার কাছে ছুটে যেত। অনেক সময় ধনী লোকেরাও যেত চিকিৎসার খ্যাতি শুনে। আমিও ক্রমশ ওনার ভক্ত সংখ্যার মধ্যে গণ্য হয়ে পড়েছিলাম। বেশ লাগতো মানুষটিকে। একটু পাগলের মতো ছিলেন তখনও,
কিন্তু অতি উদার মানসিকতার পাগল। নেশা টেশা করতে কখনো দেখিনি। প্রতি অমাবস্যায় সন্ধে থেকে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে পুজো করতেন। তখন ভেতরে কি করতেন, মদটদ খেতেন কিনা জানি না, তবে সারাদিন উপোস থেকে নিজের হাতে পুজোর জোগাড় করতেন। ভোগ পর্যন্ত নিজেই রান্না করতেন। তাতে যা মনে হয় পুজোটা সৎভাবেই হতো। পরদিন ভোরে প্রসাদ খেতেও গেছি, কখনো মত্ত অবস্থায় কিন্তু দেখিনি। তারপর কি যে হলো, একটা যেন বিরাট প্রাকৃতিক বিপর্যয়ে সব ওলটপালট হয়ে গেল। হঠাৎ দেখা গেল পুলিশ এসে ওনার আশ্রম ঘিরে ফেলেছে। পরে শোনা গিয়েছিল যে বিস্তর জাল নোট পাওয়া গেছে তার আশ্রম থেকে। খবর কাগজে তার দাম যা লেখা হয়েছিল তা প্রায় লাখখানেক টাকা। পুলিশ ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তারপর কি হলো জানি না। তখনও ওনার এক ভৈরবী ছিল ওখানে। এই ঘটনার কয়েকদিন পর আশ্রম এবং তার সমস্ত নজরদারি, গরু বাছুর ইত্যাদির ভার এক আদিবাসী পরিবারের হাতে দিয়ে সেখান থেকে চলে যান ওই ভৈরবী। প্রথমটায় কিছুতেই বিশ্বাস হয়নি। মনে হয়েছিল একটা বিরাট ভুল হচ্ছে কোথাও। তারপর যখন দেখলাম পুলিশ ওনাকে হাজতেই রেখে দিল এবং মামলা চলবে বলে প্রস্তুতি নিচ্ছে, তখন একটু দ্বিধায় পড়লাম। তবে কি এসব সত্যি? না হলে উনি ছাড়া পেলেন না কেন? আর সাধুর আশ্রমেই বা অত জাল নোট এলো কোত্থেকে? আর ওই ভৈরবী, তিনিই বা ওনাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে একেবারেই পাট চুকিয়ে সরে পড়বেন কেন? একটা গভীর দুঃখ পেয়েছিলাম মনে মনে, খুব কষ্ট হয়েছিল। সেই সঙ্গে নিজের বুদ্ধি বিবেচনার ওপর থেকে আস্থাও চলে গিয়েছিল অনেকখানি। আমরা কোনো মানুষ চিনি না। ভেতরে কি আছে তাহা বোধহয় একমাত্র ভগবানই জানেন। এরপর আর কোনো খবর পাইনি ওনার। ওখানে যাওয়াও ক্রমশ বন্ধ হয়ে গেল। আসলে যে ঠিকার কাজে ওখানে ঘন ঘন যেতে হতো, সেই কাজও শেষ হয়ে গেল। কাজের সূত্রেই এসে পড়লাম উড়িষ্যায়। কাজকর্মের ঝামেলাও বেড়ে গেছে আজকাল, অনেক সমস্যা, অনেক ঝঞ্ঝাট। ব্যবসায়ী জীবনে বিড়ম্বনার অন্ত নেই। ফলে ক্রমশ ভুলেও গেলাম সেই সাধুজি আর তার পরিণামের কথা। তারপর এই দেখা, সেই সদানন্দময় পরোপকারী অমায়িক সাধু এখানে এসে দুর্দান্ত মদ্যপ ও বদমেজাজি তান্ত্রিকে পরিণত হয়েছেন। বোধহয় জেল থেকে ছাড়া পেয়ে এইভাবেই গা ঢাকা দিয়েছেন তিনি। সবটা জুড়েই একটা ছদ্মবেশ। মজা মন্দ নয়। এইসব ভণ্ডদেরই দেখি যত ভক্ত শিষ্য জোটে, এদের টাকারও অভাব হয় না। কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে। জেল থেকে ছাড়া কখন পেল? কালই তো টুরিস্ট লজের ম্যানেজার বলছিলেন সাধুটি এখানে এসেছেন তাও 9-10 বছর হয়ে গেল। 10 বছর বোধহয় ভুল হবে। হিসেব করে দেখলাম ঠিক 9 বছর হয়ে গেল ওনার সঙ্গে যেদিন আমার শেষ দেখা হয়, অর্থাৎ যেদিন পুলিশ ওনাকে ধরে নিয়ে যায়। তবে কি শেষ পর্যন্ত উনি ছাড়াই পেয়েছিলেন? মকদ্দমা চালাতে পারেনি পুলিশ? তাহলে তো সগৌরবে সেখানেই ফিরে যাওয়ার কথা। এখানে এলেন কেন? স্মৃতি আর চিন্তার বিবরণ মুখে বলতে অনেক সময় লাগে, মনের মধ্যে খেলে যায় এক মুহূর্তে। গিয়ে দাঁড়িয়ে বিস্ময়ের আঘাতটা ভালো করে সামলে নেওয়ার আগেই উনি চোখ মেলে চাইলেন। বলাটা হয়তো একটু ভুল হলো, চোখ দিয়ে তো চেয়েই ছিলেন উনি। আসলে সেই চোখে দৃষ্টি ফিরে এলো। আমার দিকে ফিরে সস্নেহে সহজভাবে বললেন, আয়। আমি জানি তুই গত শুক্রবার এসেছিস। না না, যোগ বল নয়, তুই স্টেশন থেকে যখন আসছিলি তখনই দেখেছি। ভাবছিলাম মাতাল নেশাখোর বজ্জাত সাধুটাকে একবার হয়তো দেখতে আসবি নিজেই, না হলে ডেকেই পাঠাবো একদিন।
আগেই খবর দিতাম, কিন্তু আমি কাউকে ডাকতে পাঠিয়েছি দেখা করব বলে এ কথা শুনলে শহরে এমন শোরগোল পড়ে যেত যে তোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে হতো। চল চল ভেতরে যাই, নাকি জালিয়াত সাধুর আশ্রমে ঢুকতে ঘেন্না করবে? হ্যাঁ, কথাটা বলে একটু হাসলেন, সেই অত্যন্ত মিষ্টি অমায়িক হাসি। মাতলামির কোনো চিহ্ন পর্যন্ত নেই কোথাও, বদমেজাজের কোনো নামগন্ধ নেই। কথাটা ঠাট্টার ছলে বলছেন না সত্যি বুঝতে পারলাম না। হাসবো না অনুতপ্ত হব না প্রতিবাদ করব ঠিক বুঝে উঠতে পারলাম না। তাই একটু বোকার মতো হেসে বললাম, এখানেই বসি না, বেশ নিরিবিলি। সঙ্গে সঙ্গেই ঘাড় নেড়ে তিনি বললেন, হ্যাঁ বেশ তো তাই হোক। আরও আধ ঘন্টার আগে চেঞ্জারবাবুদের কারও ঘুম ভাঙবে না, ততক্ষণ অনায়াসেই বসতে পারা যায়। তোর তো এখনও চা পেটে পড়েনি বোধ হয়, চা দিয়ে যাবে। ভৈরবীকে বলা আছে তোর কথা, এতক্ষণে নিশ্চয়ই বুঝেছে যে তুই সেই মানুষ, এক্ষুনি চা পাঠিয়ে দেবে। বলার প্রায় সঙ্গে সঙ্গেই একটি অতি সুদর্শন বছর 17 বা 18 ব্রাহ্মণ ছেলে একটা ট্রেতে করে চায়ের সরঞ্জাম রেখে গেল। খালি গায়ে শুভ্র পৈতের গোছা পড়ে আছে, তাই ব্রাহ্মণ বলে চেনার কোনো অসুবিধে নেই। বুঝলাম এই সেই পাণ্ডার ছেলে সেবকটি। এমন ছেলে বাড়ি ছেড়ে এসে এই বিনে মাইনের চাকরের কাজ করছে। বাপমার তো পাগল হয়ে যাওয়ারই কথা। চায়ের সরঞ্জাম শুধু নয়, চাও মূল্যবান, সুগন্ধি, চা আর কয়েকখানা নিমকি, কিন্তু একটাই মাত্র কাপ। ব্যস্ত হয়ে ছেলেটিকে সে কথা বলতে গিয়ে মনে পড়ল তারানন্দ চা খান না, অন্তত তখন খেতেন না। তবু একবার জিজ্ঞেস করলাম, আপনি চা খাবেন না? তারানন্দ মুচকি হাসলেন, বললেন, ভয়ঙ্কর তান্ত্রিক, দিন রাত মদে ডুবে থাকে শুনিসনি? আমি চা খাবো কি করে? তুই খা, বোধহয় এসে সমস্তই শুনেছিস। ও চা খায়, চায়ের খুব শখ, কলকাতা থেকে ভালো চা আনায়। তারপর হঠাৎ প্রশ্ন করলেন, হ্যাঁ রে, সাধনরা কেমন আছে জানিস? কাজকর্ম ভালো পেয়েছে কি? সাধন? সাধন আবার কি? একবার এক মুহূর্ত একটু বিহ্বল হয়ে পড়েছিলাম, তারপরই মনে পড়ল সাধন ওনার সেই ওখানকার আশ্রমের পাশেই থাকত, বিহারের সেই শহরে। সাধারণ গৃহস্থ, ওখানের এক মারোয়ারির গদিতে সামান্য চাকরি করত। মা বাবা ভাই বোন, বিরাট সংসার, আর ওই অল্প আয়। অতি কষ্টে সংসার চালাতো। তাই তখনই প্রায় বছর 40-এর কাছাকাছি হয়েও ভাই বোনের মুখের দিকে তাকিয়ে বিয়ে থা করেনি। লোকটাকে বেশি করে মনে রাখার কারণ, মা বাবার ওপর অমন ভক্তি আর কারও দেখিনি, মানে অন্তত আমি দেখিনি। প্রতিদিন সকালে উঠে মা আর বাবাকে প্রণাম করে তবে সূর্য প্রণাম বা ভগবানের নাম করত। আমি ওখানে থাকতে থাকতেই যতদূর মনে পড়ছে ওর বাবার ক্যান্সার ধরা পড়ল। অত বড় একটা লোকের কি ছেলে মানুষের মতো কান্না। জমি জমা সামান্যই ছিল, কিন্তু তাও বোধহয় সব দিয়ে দিতেন সাধনবাবু বাবার চিকিৎসার জন্য। শুধু তার বাবা তখনও বেঁচে এবং জমি জমা যেটুকু ছিল সমস্তই তাঁর নামে, সেজন্যই বেঁচে উঠতে পারেননি। বাবা সই করতে রাজি হননি বলেই কোনো মতে ওইটুকু রক্ষা পেয়েছিল। তার বাবা স্পষ্টই বলেছিলেন, এ সুস্থ হওয়ার রোগ নয় বাবা, এ সুস্থ হওয়ার রোগ নয়। বিশেষ করে এই 75 বছর বয়সে যখন ধরেছে, মাঝখান থেকে ছেলে মেয়েগুলোকে পথে বসাবো, তোর মাই বা খাবে কি? হ্যাঁ, এখনো তো কেউ তেমন কাজকর্ম কিছুই পেলি না। জমি বলতে তো এইটুকুই, পুরো ফসল হলে 9 মাসের খাওয়ার খরচ ওঠে। তাও পুরো ফসল 3 বছরে একবারও পাওয়া যায় কিনা সন্দেহ। এবারেই বা কি হবে, আর এতে চিকিৎসার খরচই বা কি উঠবে? আর এই বয়সে এত চিকিৎসা করে আমি বেঁচেই বা কি করব? সৎ যুক্তির কথা,
কিন্তু সাধনবাবু বাবাকে অত ভক্তি করলেও, অথবা হয়তো ভক্তি করতেন বলেই সেই যুক্তি শুনতে পারেননি। জমি বাড়ি বেচতে পারলেন না ঠিকই, কিন্তু তাছাড়া যা কিছু ছিল, বাসন কোসন সোনা রূপো সব বেচে দিলেন। যদিও খুব একটা বেশি কিছু ছিল না। তারপর শুরু হলো দেদার দেনা। এ পর্যন্তই জানি। তার পরের খবর আর কিছু রাখিনি। তারানন্দ গ্রেপ্তার হওয়ার পর যা দু একবার গিয়েছিলাম বকেয়া পাওনা আদায়ের দায়ে কতগুলো ভাউচার ইত্যাদি সই করাতে, কিন্তু সেও এক আধ বেলার জন্য। জনৈক সাধনবাবুর কি হলো এত খোঁজ নেওয়ার সময়ও ছিল না, আর মনেও ছিল না। সেই কথাই বললাম বাবাকে চা খেতে খেতে। তবে একটা কথা আমার মনে ছিল না, এখন আপনাকে বলতে গিয়ে মনে পড়ল। শেষবার ওখানে যখন গিয়েছিলাম গনু রিক্সাওয়ালা বলেছিল, এমনি কথা প্রসঙ্গেই বলেছিল, সবাই যখন নাকি আপনার ওপর বিরূপ নিন্দা এবং ধিক্কারে মুখর হয়ে উঠেছিল, সাধনবাবু নাকি আশ্রমে গিয়ে খুঁজে খুঁজে আপনার একজোড়া পরিত্যক্ত পুরনো খড়ম নিয়ে নিজের ঘরের কুলুঙ্গিতে রেখে দিয়েছিলেন, এবং প্রতিদিন তাতে নাকি ফুলচন্দন দিয়ে পুজো করতেন, রামায়ণের ভরতের মতো খানিকটা। প্রত্যেক দিন সকালে উঠে যেমন মা বাবাকে প্রণাম করতেন, তেমনি আপনার সেই খড়মেও একবার করে মাথা ঠেকাতেন। ওটা অমনি চিরকালের পাগলা। হ্যাঁ। তারপর শূন্যপানে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, অথচ উল্টোটাই হওয়া উচিত ছিল। আমাদের উচিত ওর জুতো পুজো করা। এই যুগে কেন, আমার এতখানি বয়সে আর কারো এমন মা বাপের উপর ভক্তি দেখিনি। মা বাপের সেবা হবে না হয়তো ঠিক মতো, বউ এসে পর করে দেবে, এই ভয়ে বিয়েই করল না। ওই যথার্থ সাধু পুরুষ। আরও কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, লোকটা কৃতজ্ঞ, ওর ভালো হবে, শান্তি পাবে অন্তত। অকৃতজ্ঞ বেঈমান লোক কখনো শান্তি পায় না। হঠাৎই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা। আচ্ছা, ওই ব্যাপারটা কি ছিল বলুন তো? ওই ওই পুলিশের হাঙ্গামাটা। সাধু নিঃশব্দেই খানিকটা হাসলেন, কৌতুকের হাসি। অপরের দুর্বলতা ধরা পড়ে গেছে, ওনারই প্রত্যাশা মতো ফাঁদে পড়েছে কেউ, এই রকম দেখলে যেমন বিজয় হাসি মিশ্রিত কৌতুকের হাসি হাসে মানুষ, সেই রকম হাসি। বললেন, সেটা এখনো মনে আছে? ওই মতলবেই এসেছিস বুঝি, এতদিনের কৌতূহল মেটাতে। কিন্তু শুনেই বা লাভ কি? নোট জাল করি বলে জেনে রেখেছিস, সেই তো ভালো। ভক্তিতে আমার আর কাজ নেই। এখানে মাতাল বদমাস বলে জানে সবাই। বদমেজাজি ভণ্ড লোকটা এরকমই বেশ শান্তিতে আছে। গুচ্ছের ভক্ত শিষ্য জুটলে একেবারে গৃহস্থ হয়ে যেতে হয়, সংসারে জড়িয়ে পড়তে হয়। তখন তারাই হয়ে দাঁড়ায় আত্মীয়ের মতো। তাদের দুঃখ দৈন্য রোগ শোকের অংশভোগী হতে হয়। সে এক মহা জ্বালা, যেন বিরাট এক সংসার গড়ে ওঠে সবাইকে নিয়ে। এই সব ঝঞ্ঝাট অশান্তি শুধু করব তো নিজের কাজ করব কখন? আর তাহলে সংসারই বা ছাড়লাম কেন? বেথা করে নিজের ছেলেপুলে নিয়েই তো থাকতে পারতাম। তা বলে মারধর করাটা কোনো কাজের কথা নয়। শেষে একটা খুন যখন কিছু হয়ে গেলে তখন? ও, এখানের এই সব শৌখিন ভক্তদের কথা বলছিস? কাল তারা তোর ওখান থেকে এসেছিল না? সত্যি কথা বলতে কি, ওখানে আশ্রমে যারা আসতো তাদের বুঝতাম অশিক্ষিত গ্রাম্য লোক। তারা তাদের ধারণা বিশ্বাস মতো চলে। আর এই শহরের ভক্তগুলোকে দেখলে সত্যি বলছি আমার মাথায় যেন রক্ত চড়ে যায়, আগুন জ্বলতে থাকে। ইচ্ছে করে খুন করি বেটা বেটিদের, টুকরো টুকরো করে কাটি। নিজেরা কিচ্ছুটি করবে না, কোনো রিপু দমনের চেষ্টা করবে না। আশা করবে মহাপুরুষ বা সাধু একজন যাকে ধরেছে তিনিই ওদের সব করে দেবেন। ভাবটা এই, তুমি সাধু, তোমাকে ভক্তি করছি, এই অনেক।
এখন তোমার কর্তব্য আমাদের উৎরে দেওয়া। আমরা বসে বসে আরাম করব, সব কিছু গিলব, বিলাসে ডুবে থাকব, যত পাপ, অন্যায়, চুরি, জোচ্চুরি সব করব। তুমি আমাদের ইহলোকের বিপদ আপদ কাটিয়ে দেবে। ছেলেদের ভালো চাকরি দেবে, মেয়েদের ভালো বিয়ের ব্যবস্থা করে দেবে, তাদের পাশ করিয়ে দেবে, অসুখ বিসুখ ভালো করবে, সেই সঙ্গে পরলোকে ভালো দেখে একটা বাড়ি দেখে রাখবে, সেখানেও যাতে এই রকম সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেবে। আর ভগবানের দেখাটাও অমনি, আমার যদি সময় হয় সব কাজ শখ বজায় রেখে পাইয়ে দেবে, বুঝলি? এদের সব ব্যাপারেই এই রকম। অসুখ হলে দেখিস না, একটুও সাবধান হয় না। বলে যদি সাবধানে থাকতে হয় তাহলে ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি কেন? পয়সাও খরচ করব, আবার খাওয়া দাওয়া বন্ধ করব। পাপ, পাপ, মহা পাপ। এদের মুখ দেখলেও পাপ হয়। ওই গুটি গুটি দাঁত বের করে অমায়িক হাসির সঙ্গে এসে দাঁড়ানো দেখলে আমার সমস্ত শরীরে যেন বিছের কামড়ের মতো জ্বলতে থাকে। বেশিক্ষণ ওদের সঙ্গ করলে আমার অধঃপতন ঘটে, সাধন ভজন নষ্ট হয়ে যায়। কথাটা বলতে বলতেই চোখ মুখ লাল হয়ে উঠল সাধুর, দৃষ্টি যেন আগুনের মতো জ্বলতে লাগলো। কিন্তু একটু চুপ করে থেকে অমানবিক চেষ্টাতেই আবার সামলে নিলেন নিজেকে। তারপর বললেন, এই যে এদের মতো মানুষের জন্যই মানুষের সংসর্গ আমার ঘেন্না লাগে। ওখান থেকে যে চলে এলাম সেও তো এই জ্বালাতেই, ওই সাধনটার জন্যই। মানে সেজন্য যে আসতেই হতো তা নয়, তবে ওর পরেই চোখ খুলে গেল, বুঝলি? বুঝলাম এইভাবে থাকলে আরও জড়িয়ে পড়তে হবে, আর তখন নিজের কাজটাই শিখেই উঠবে। কিন্তু সাধনের জন্য মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। ওর জন্য কি হয়েছিল? গলার স্বরে হয়তো একটু বেশি ব্যগ্রতা প্রকাশ পেয়েছিল। সাধুর কণ্ঠেও সেই পরিমাণ ব্যঙ্গ আর কৌতুকের ভঙ্গি। বললেন, মেয়ে মানুষদের মতো এত কৌতূহল কেন রে বেটা? তুই না পুরুষ? তারপর একটু থেমে যেন কিছু একটা ভেবে নিয়ে বললেন, শোন তাহলে, তোকে বলতে পারি, এখন আর এসব কথা উঠলেও সাধনের কোনো ক্ষতি হবে না, কেউ বিশ্বাস করবে না। আর তুই বা সেখানে কবে যাচ্ছিস, কাকে আর বলতে যাচ্ছিস? তেমন কিছু নয়, বুঝলি। সাধন বাপের অসুখে তো পাগল হয়ে গেছিল একেবারে। কত বুঝিয়েছি, বলেছি যে শরীরটা মুক্তি পাওয়ার একটা উপলক্ষ তো চাই। কৃষ্ণ, বুদ্ধ, যিশু কেউই এই নিয়ম এড়াতে পারেনি। আর অনেক বয়স হয়েছে, তাকে বাঁচিয়ে রেখেই বা আর কি করবি? এমন কি ভোগ সুখ দিতে পারবি? তারই বা কতটুকু সামর্থ্য আছে সেসব ভোগ করার? তা কে শোনে কার কথা? মানুষ পাগল হলে কি আর যুক্তিতে কোনো কান দেয়? না সেসব কথা মাথায় ঢোকে। পয়সার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় এক বেটা জালিয়াত ওর ঘাড়ে এসে ভর করে। ওই জাল নোটের বান্ডিল ওকে গছিয়ে দিল। মারোয়ারির গদিতে কাজ করে, পোস্ট অফিসে, ব্যাংকে প্রতিদিন টাকা যায়। বলে দিয়েছিল যে রোজ একখানা দুখানা করে জাল নোট চালিয়ে দিলে কেউ ধরতে পারবে না। ধরা পড়লেও বলতে পারবে আমি জানি না কে দিয়েছে। চালাতে পারলে সিকি পরিমাণ টাকা সাধন পাবে, মানে ওই 100 টাকায় 25 টাকা আর কি। তবু হয়তো রাজি হতো না। আগাম 200 টাকা, মানে ভালো টাকা ওর হাতে গুঁজে দিয়ে গেল। সাধন আর লোভ সামলাতে পারল না। তার আগেই এক কাণ্ড হয়ে গেছে জানিস। রামস্বরূপের দোকানে ধারে ওষুধ কিনছিল। সেদিনই বলে দিয়েছে তারা বকেয়া টাকা কিছু না পেলে আর ওষুধ ইঞ্জেকশন ধার দিতে পারবে না। জালিয়াত বেটা ভেবেছিল যে সাধনকে সবাই ভালোবাসে, সৎ ধর্মভীরু লোক বলে জানে, ওকে কেউ সন্দেহ করবে না। কিন্তু ধর্মের ঘরে যে পাপ সয় না, বেটা সেটাই জানত না। প্রথম দিনেই সাধনের দুর্বুদ্ধি বা সুবুদ্ধি যাই বলিস, পাপের পয়সা খেতে হলো না। একেবারে 4টা 100 টাকার জাল নোট নিয়ে গেছে, আর তাতেই ধরা পড়ে গেল। ব্যাংকের লোকেরা ওকে সন্দেহ করে পুলিশে খবর দিল। ভাগ্যিস সেই সময় জীবন মাহাতো ব্যাংকে গেছিল। সে খুব ভালোবাসত সাধনকে। সে ছুটতে ছুটতে এসে আমাকে খবর দিল। আমি তখনই বুঝতে পারলাম ব্যাপারটা। আগের দিনই রামস্বরূপের দোকান থেকে 1 গাদা ওষুধ এনেছে, অথচ টাকার জন্য ওরা ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল জানি। আমি জীবনকে নিয়েই চলে গেলাম সাধনের বাড়ি। সেখানে ধানের বস্তা সরাতেই ছোট্ট একটা কালো টাং দেখা গেল, বস্তা চাপা লুকোনো। আমি আর খুলেও দেখিনি।
জীবনকে দিয়েই বাক্সটা বাইরে এনে আমার শোবার ঘরে চৌকির নিচে রেখে জীবনকে শিখিয়ে বলে দিলাম বলতে, সাধন নিজে বাঁচার জন্য কখনো আমার নামে এমন দোষ চাপাতে রাজি হবে না জানতাম। তাই ওকে বলতে বললাম যে আমি ওই কয়েকটা নোট সাধনকে ভাঙাতে দিয়েছিলাম। সাধন গুরু ভক্তিতে সে কথা বলছে না, দায়টা নিজের উপর নিয়ে নিয়েছে। আরও বলেছিলাম যেন সাধনকে বলে যেই বাবার জন্য এত বড় ঝুঁকিটা নিয়েছিল, ও জেলে গেলে সেই বাবার কি হবে? না খেয়ে মরে যাবে। তাছাড়া আমাকে পুলিশ কিছু করবে না, সুতরাং সে যেন চুপ করে থাকে, বেশি বাড়াবাড়ি করতে না যায়। এই পর্যন্ত বলে মনে হয় একটু দম নিতে চুপ করলেন সাধু। কিন্তু আমার তখন ধৈর্য নেই, অসহিষ্ণুভাবেই তাড়া লাগালাম। তারপর, আরে দাঁড়া রে বাপু, একটু দম নিতে দে। সস্নেহে ধমক দিয়ে ওঠেন সাধু, বলেন, তারপর আর কি, চুপ করেই রইল সে। আসল দোষী যে তার নামও সে বলবে না কিছুতেই, এটাও জানতাম। যেহেতু ওই কটা টাকা খেয়েছে, বেইমানি করবে না, আর বাবার কথা ভেবেই আমার কথা অমান্য করতে সাহস হলো না। আমার আন্দাজও ঠিক, পুলিশ এসে বাক্সটা ভাঙতেই গাদাখানেক ওই জাল নোট বেরিয়ে এলো ঠাসাঠাসি করে রাখা। অন্তত লাখখানেক টাকা হবে সব ভাঙালে। পুলিশ ধরে আমাকে থানায় নিয়ে যেতে ওসি তো অবাক। সে বেচারার যা মুখের অবস্থা কি বলবো তোকে। আমাকে হাত জোর করে বলল, মহারাজ জি क्या बात है, कृपया करके बताइए। আমি বললাম আমি কিছুই বলবো না, হ্যাঁও বলবো না, নাও বলবো না। কিছু বললেই মিথ্যে বলা হবে। এই অবস্থায় তোমার আইনে যা আছে তাই করো। আমার মুখ চেয়ে কোনো দ্বিধাবোধ করবে না। তারপর ছাড়া পেলেন কি করে? আরে আমাকে ধরবে কে? আমি জেলে থাকলে যে মা বেটির ঘুম হবে না, ওই বেটি নিজের গরজে ছাড়িয়ে আনলো। তবে তার জন্যে নয়, ভক্ত এড়াতেই পালিয়ে এলাম, বুঝলি। এরপর ওখানে থাকলে আরও হাজারখানেক ভক্ত বাড়ত। আরও একটা ব্যাপার, মামলার ভোজবাজিটাও কি করে যে সবার কাছে ছড়িয়ে পড়েছিল। ম্যাজিস্ট্রেটের সামনে বাক্স দেখাতে গিয়ে সবাই দেখে বাক্স খালি, একখানা নোটেরও চিহ্ন নেই। হ্যাঁ, যেমন তালাবন্ধ তেমনই আছে, শিলমোড়ও ভাঙেনি, থানার গোডাউনে ছিল। তখন আর আমাকে ধরে রাখবে কোন অজুহাতে? অবশ্য আসল কালপ্রিট কে তা আমি পরে জানতে পেরেছিলাম, আর ওসিকে জানিয়েও দিয়েছিলাম চুপি চুপি। নোট ছাপার মেশিন শুদ্ধ ওরা ধরা পড়েছিল। আমার জন্য সাধন বেচারার যে দুর্নাম হতে পারত, চাকরি নিয়ে টানাটানি পড়তো, সেটা বেঁচে গেল। কিন্তু আর নয়, তাই চলে এলাম। পথে লোক দেখা যাচ্ছে দু একজন করে। এবার ওঠ, ভেতরে চল। দুজনে বালির ঢিপি থেকে উঠে চলতে আরম্ভ করলাম। এতক্ষণে ভরসাও অনেকখানি বেড়ে গিয়েছে, তাই জিজ্ঞেস করলাম, তা আপনি তো ভক্ত টক্ত কাউকেই ঢুকতে দেন না শুনলাম, আপনার চলে কিসে? খরচ তো নেহাত কম নয়। যার গরজ, যার আশ্রম, সেই চালায়। মা চালায়, মা। কোথা থেকে টাকা আসে কোনো দিন খবর নেইনি। আজই বা নিতে যাব কিসের জন্য? টাকার খবরই যদি নেব, আয়ের কথা ভাববো, তাহলে সন্ন্যাসী হলাম কি জন্যে রে বেটা? কিন্তু এই যে দুজন ভক্ত সেবক, এদের আসতে বাধা দেননি কেন? আর এরাই বা পড়ে আছে কিসের আশায়? আর ওই অল্প বয়সী ভৈরবী বা কোন আকর্ষণে আপনার কাছে এলো? হঠাৎ হো হো করে হেসে উঠলেন সাধু। এইটা জানার জন্যই আরো ছটপটিয়ে মরছিস না? ওরে গাধা, অল্প বয়স যতটা দেখিস অতটাও অল্প নয় ওর বয়স। হ্যাঁ, তাছাড়া জানবি, এও জন্মান্তরের সম্পর্ক। গত শরীরেও ও আমার ভৈরবী ছিল। মায়ের একটু মজা করার ইচ্ছে, তাই অন্য জায়গায় ছিটকে পড়েছিল। তবে আর নয়, এ জন্মেই ওর শরীর নেওয়ার পালা শেষ। ও মায়ের কৃপা, তার প্রসাদ পেয়ে গেছে। উচ্চ মার্গের সাধিকা ও। শুনলে অবাক হয়ে যাবে, আমি ওকে প্রতিদিন পূজা করি,
ফুল চন্দন দিয়ে। আর ওই ছেলে দুটো? সেও নিশ্চয়ই পূর্বজন্মের সংস্কার, না হলে ওরাই বা এসে এমনভাবে পড়ে থাকবে কেন? আর আমিও বা তাড়াতে পারি না কেন? নিশ্চয়ই আগের জন্মেও এসেছিল, তাই সে বেটি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আসল কথা কি জানিস, আমি এসব নিয়ে মোটেই মাথা ঘামাই না। মায়ের হোটেলে আছি, মহানন্দে আছি, নিশ্চিন্ত হয়ে। এত কথা আমার জানার দরকারই বাকি। দরজার সামনে দাঁড়িয়েই শেষের কথাগুলো বলছিলেন সাধু। এখন চারিদিকে চেয়ে দেখে বললেন, তুই বরং এখন চলেই যা, তোর আর ভেতরে আসার দরকার নেই। এখন কেউ দেখছে না ঠিকই, কিন্তু এরপর যখন বের হতে যাবি, কে কোথায় দেখবে অস্থির করে মারবে। কথাটা বলতে বলতেই ভেতরে ঢুকে গেলেন সাধু। কোনো রকম বিদায় সম্ভাষণের চেষ্টা মাত্র না করে ঝনাৎ করে দরজাটা বন্ধ করে দিলেন আমার মুখের ওপর। এতক্ষণ আপনি শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের কাহিনী জালিয়াত, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories. তারানন্দের ভূমিকায় দীপক, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM.